সপ্তম শতক বাংলার বুকে প্রথম স্বাধীন রাজা হিসেবে উদয় হলেন শশাঙ্ক। বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, আসামের একাংশ আর বিহারের কিছু অঞ্চল নিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক অখণ্ড ভূখণ্ড, যাকে বলা হয় বৃহত্তর বঙ্গ। কিন্তু ইতিহাস চিরকাল এক জায়গায় থমকে থাকে না। 1947 সালের একটি কলমের দাগ চিরতরে বদলে দিল এই অঞ্চলের ভাগ্য। জন্ম নিল পূর্ব পাকিস্তান এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম। কিন্তু ভাবুন তো, যদি সেদিন লর্ড মাউন্টব্যাটেন কিংবা সিরিল র্যাডক্লিফের সীমানা নির্ধারণী লাইনটি অন্যভাবে টানা হতো, যদি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর আসাম ভারতের অংশ না হয়ে পুরোটা মিলে একটাই দেশ হতো, কেমন হতো আজকের এই বৃহত্তর বাংলাদেশ? আজ আমরা জানব ইতিহাসের সেই বিকল্প বাস্তবতার গল্প। অনেকের মনেই প্রশ্ন জাগে, শশাঙ্কের সেই অখণ্ড বাংলা কিভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বিভক্ত হলো? উত্তরটা লুকিয়ে আছে 1947 সালের দেশভাগের রাজনৈতিক সমীকরণে। ধর্মীয় মেরুকরণ এবং দাঙ্গার প্রেক্ষাপটে বাংলার হিন্দু ও মুসলিম নেতৃত্ব একমত হতে পারেননি। যদিও হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু মিলে একটি স্বাধীন অখণ্ড বাংলা বা ইউনাইটেড বেঙ্গলের প্রস্তাব করেছিলেন, যেখানে বাংলা ভারত বা পাকিস্তান কোনো দেশে যোগ না দিয়ে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগের কেন্দ্রীয় রাজনীতির চাপে সেই স্বপ্ন ভেস্তে যায়। ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো যুক্ত হয় ভারতের সাথে। ত্রিপুরা ও আসামের মতো রাজ্যগুলো কৌশলগত ও ভৌগোলিক কারণে ভারতের সাথে একীভূত হয়ে যায়। এবার আসা যাক মূল কথায়। যদি এই পুরো অঞ্চলটি আজ একটি একক স্বাধীন রাষ্ট্র হতো, তবে বৈশ্বিক মানচিত্রে এর অবস্থান ঠিক কোথায় থাকত? জনসংখ্যা ও ভূখণ্ড বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের একাংশ মিলে এই দেশের মোট জনসংখ্যা হতো প্রায় 35 থেকে 40 কোটি। এটি হতো বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, যা পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। অর্থনৈতিক পরাশক্তি একদিকে ঢাকার তৈরি পোশাক শিল্প ও রেমিট্যান্স, অন্যদিকে কলকাতার ভারী শিল্প ও আইটি সেক্টর। এর সাথে যুক্ত হতো আসামের চা ও খনিজ তেল এবং ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস। চট্টগ্রাম, মোংলা এবং হলদিয়া, এই 3 বিশাল সমুদ্র বন্দর এক হয়ে বঙ্গোপসাগরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকত এই একক দেশের হাতে। সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো এই দেশ হতো এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক হাব। সাংস্কৃতিক মহাসমুদ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ কিংবা সত্যজিৎ রায়ের বাংলা ভাষা পেত এক বিশাল বৈশ্বিক বাজার। বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাব আজ বহুগুণ শক্তিশালী হতো। ভূ রাজনীতিতে এই বৃহত্তর বাংলাদেশ হতো এক অপরাজেয় শক্তি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা 7 সিস্টার্স ভৌগোলিক স্যান্ডউইচের মতো এই বিশাল দেশের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ত। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের জন্য শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের ওপর ভারতের যে নির্ভরশীলতা, তা সম্পূর্ণ বদলে যেত। দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের শক্তির ভারসাম্যের মাঝে এই দেশ হতো একটি তৃতীয় প্রধান অক্ষ। বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীনের আধিপত্য বিস্তারের লড়াইয়ে এই দেশ এককভাবে সবচেয়ে বড় অনুঘটকের ভূমিকা পালন করত। ইতিহাসে যদি বা কিন্তুর কোনো স্থান নেই। সীমানার এপার ওপার আজ বাস্তব। তবে রাজনৈতিক মানচিত্র ভিন্ন হলেও ভাষা, সংস্কৃতি আর হাজার বছরের ইতিহাস কিন্তু এই অঞ্চলের মানুষকে এখনো এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। রাজা শশাঙ্কের সেই অখণ্ড বাংলা আজ হয়তো মানচিত্রে নেই, কিন্তু দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও সংস্কৃতিতে এই অঞ্চলের প্রভাব আজও অনস্বীকার্য। আপনার কি মনে হয়, যদি সত্যি আজ একটি অখণ্ড বৃহত্তর বাংলা থাকতো, তবে তা কি বিশ্বের 1 নম্বর পরাশক্তি হতে পারত? আপনার মতামত কমেন্টে জানান।